प्रणाम बाबूजी। प्रणाम बाबूजी। नमस्कार नमस्कार and to be hanged till death. নমস্কার দর্শক মণ্ডলী, আমি নাথুরাম বিনায়ক গডসের মতো ইতিহাস স্রষ্টা কেউ নই। দেশের অতি অল্প সংখ্যক মানুষ আমার কথা জানেন বা আমার নাম শুনেছেন। আমি মহাদেব দেশাই। নামটা চেনা লাগছে? লাগছে না তো, খুব স্বাভাবিক। আমি বাপুর ব্যক্তিগত সচিব, পার্সোনাল সেক্রেটারি। 1915 সালে বাপুর সঙ্গে আমার যখন প্রথম আলাপ, আমি তখন কত, ওই বছর 23-এর যুবক। 1917 সাল থেকে 14ই আগস্ট 1942 সাল পর্যন্ত, মানে আমি যতদিন বেঁচে ছিলাম, আমি ছিলাম বাপুর নিত্য ছায়া সঙ্গী। এই 25 বছরে বাপুকে সব থেকে কাছ থেকে দেখেছি আমি। স্বাধীনতার পর গত 70 বছর ধরে নানান সন্দেহ, প্রশ্নবাণ, কুৎসা এবং অতি সরলীকরণে বিদ্ধ ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ জননেতা বহুবার বহু ভুল তথ্যের ভিত্তিতে তার নীতি ও সিদ্ধান্তের সমালোচনা হয়েছে এবং আজও হয়। তাই আপনি যে প্রশ্নগুলি তুলেছেন নাথুরাম, যা হয়তো আজও অনেকের মনে আসে, তার সঠিক মূল্যায়ন হওয়া খুব প্রয়োজন। তাই আজ খুব প্রয়োজন বাপুর জীবনের ঘটনাক্রম, জীবনযাপন একবার ফিরে দেখার। ব্যক্তিগত ক্ষোভ, যন্ত্রণায় জর্জরিত একটা মানুষকে খুব কাছ থেকে জানার। বাপু দেশের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু এটা হয়তো আমরা কেউ জানি না যে বাপু কিংবা কস্তুরবার কোনো ব্যক্তিগত সম্পত্তি বা আর্থিক সঞ্চয় কিচ্ছু ছিল না। বাপুর কোনো ওয়ারিশন ছিল না। আশ্রমের ফান্ডে সব অর্থ জমা হতো, আশ্রম খরচ জোগাত। আর সেই আশ্রমে স্ত্রী, পুরুষ, ব্রাহ্মণ, দলিত, হিন্দু, মুসলমান সবাই সমমর্যাদায় বাস করতেন। কারো কারো হয়তো আইডিওলজি চেনা ঠেকছে। কমিউনিস্ট ম্যানিফেস্টো স্রষ্টা কার্ল মার্কস এই সমাজের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু যাকে নিজের জীবনে অক্ষরে অক্ষরে মেনে চলতেন তাকেই। যাক, আচ্ছা, আমাদের দেশের এই মাপের একজন রাজনৈতিক নেতার সন্তানেরা কে কি হলেন? না, বাপু তাদের কাউকেই কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো উত্তরাধিকার দিয়ে যাননি। এমনকি রামলাল, হরিলাল, মণিলাল, দেবদাস এবং পালিতা হরিজন কন্যা লক্ষ্মীর খবর আজকের ভারতবর্ষ রাখে না। না, এমন এক গৃহী সন্ন্যাসীকে জানতে। চলুন 1925-এর সবরমতী আশ্রম। ওই দেখো, সব খেয়ে নিল। লন্ডন থেকে মেগলেট স্লেড এলেন আশ্রমে। তো ক্রমে উনি আশ্রমের নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে নিলেন। বাপু তার নাম রাখলেন মীরাবেন। বাপু তখন অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করছেন, তো সেবার ফিরলেন ত্রিভঙ্কর থেকে। বাপু যখন আশ্রমে ফিরতেন তখন তার একদম সবকিছু অন্যরকম। মানে সারা দেশ জুড়ে তাকে ঘিরে যে এত কর্মকাণ্ড চলছে, উনি যখন আশ্রমে ফিরতেন ওনাকে দেখে কিন্তু বোঝা যেত না।
সুপ্রভাত। সুপ্রভাত। দে রে রে না না বৈষ্ণব জন তো तेरे कहिए जे पीर पराई जाने रे वैष्णव जन तो तेरे कहिए जे पीर पराई जाने रे वैष्णव जन तो तेने कहिए जे पीर पराई जाने रे। বাবু প্রণাম। কল্যাণ হোক, কল্যাণ হোক, বাবু বাবু প্রণাম। কল্যাণ হোক, কল্যাণ হোক, বাবু প্রণাম। কল্যাণ হোক, বাবু প্রণাম। কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। তো আশ্রম কেমন চলছে? খুব ভালো চলছে বাবু, মোগল ভাই সব নজরে রেখেছেন। একটা ভালো সংবাদ আছে, ভায়াকাম মন্দিরের লাগোয়া রাস্তা এখন থেকে সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। কি বলছেন বাবু? হ্যাঁ, এখন আর কাউকে ঘুরপথে যেতে হবে না, সকলে মন্দিরের সামনে দিয়ে যাতায়াত করতে পারবে। বাহ, এ তো খুব ভালো খবর বাবু। এত বছরের কুপ্রথা তাহলে এবারে বন্ধ হলো। হ্যাঁ, ভায়াকাম, গুরুভাই, মাদুরাই, দক্ষিণের সমস্ত মন্দিরগুলোতে এখন সব শ্রেণীর মানুষ প্রবেশ করতে পারবে। এটা খুব ভালো। বাবু উনি অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করছেন। বাপু প্রণাম। কল্যাণ হোক, কল্যাণ হোক। তো অত দূরে দাঁড়িয়ে কেন, কাছে এসো। না না বাপু, আমি ঠিক আছি। উনি এই চিঠিটা আপনাকে পাঠিয়েছেন। কি নাম তোমার? রাখান। কিন্তু এ আপনি কি করলেন বাপু? কেন? আমারে শুয়ে দিলেন, আমি যে নিশুজাত, আমারে শোয়া যে মহাপাপ। আচ্ছা, পাপটা কার, তোমার না আমার? অত শত জানি না বাপু, ছেলেবেলা থেকে দেখে আসছি বাপ ঠাকুরদারে চামড়ার কাজ করতে, সেদিন না আমি অন্য কোনো কাজ শিখিনি। তবে হ্যাঁ বাপু, ওই মালিকের জমিতে ফসল কাটার পর জমি সাফ করার জন্য আমাদেরকে ডাকতো। তবু দুটো উপরি নবে ছেলে, বউ, বাপ, মা, ভাই, বোন সকলে মিলে জমিতে দেখতাম সকলের গলা একটা করে মালসা ঝুলছে। তো আমি যাতে আমারও একটা পইরে দিল, তাই বললাম মালসা কেন? তো বললে মুখে থুতু এলে এই মালসাটি ফেলতেই হবে, আমাদের মতো লোকের ফসলের জমিতে থুতু ফেলা মানা, তাতে নাকি জমির অকল্যাণ হয়। ওই একদিন ওই জমিতে ভুল করে থুতু ফেলার অপরাধে সাংঘাতিক সাজা হলো আমার। জমিদার মশাই আমার চাবুক দিয়ে কি মারটাই না মারলে, আমার মা সহ্য করতে পারেনি, ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, বাপু ও তো ছোট, ওকে ছেড়ে দিন। শোনেনি বাপু, আমার সঙ্গে আমার মাকেও চাবুক দিয়ে কি মারতে। বাপু, চাবুকের দাগ শুকিয়ে গেছে, ঘাও মিলিয়ে গেছে, কিন্তু বাবু ব্যথাটা আজও যায়নি। তাই আজ আর আমার কোনো ভুল হয় না। আমি আমার ছেলে মেয়েদের বলে দিয়েছি, তারা যেন আমার মতন ভুল আর না করে। হাই লাখন, তুমি আমার মোহভঙ্গ ঘটালে। দক্ষিণ ভারতে হরিজন আন্দোলন সাফল্যের পর আমার মনে হয়েছিল যে অনেকটা পথ আমি এগুতে পেরেছি। তোমার কথা শোনার পর মনে হচ্ছে ভাই, কিচ্ছু পারিনি, কিচ্ছু পারিনি। হিন্দু ধর্মে উচ্চ বর্ণের মানুষের এই যে অত্যাচার, অবিচার, আসলে এটা মানবিকতার অপমান। কিন্তু আমি বিশ্বাস করি এখন, আমি বিশ্বাস করি ভবিষ্যৎ তরুণ প্রজন্ম এই ভুলটা ঠিক শুধরে নেবে। দেখো ভাই, আমি তোমার মায়ের কষ্ট হয়তো ভোলাতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি এখন
তোমার সন্তানরা যাতে এই সমাজে মাথা উঁচু করে সমান মর্যাদায় বেঁচে থাকতে পারে, আমি তার চেষ্টা করে যাব। আমার একটা অনুরোধ রাখবে ভাই। আপনি কাকে কি বলছেন বাপু? না, আজকে তুমি আমাদের আশ্রমের অতিথি। হ্যাঁ, সারাদিন আশ্রমে থাকবে, মধ্যাহ্নে ভোজন করবে, সন্ধ্যায় আরতি, রাতে আহার এবং বিশ্রাম। আমরা অতীতের পাপের প্রায়শ্চিত্ত করছি লাখন, তাই তো এই আশ্রমের নাম দিয়েছি আমরা সবরমতী আশ্রম। কথিত আছে এখানে আগে অগস্ত্য মুনির আশ্রম ছিল। যাও, লাখনকে তোমরা ভেতরে নিয়ে যাও। অস্পৃশ্যতার কোনো রাজনৈতিক সমাধান বাপু চাননি, তাই কমিউনাল অ্যাওয়ার্ডের তীব্র বিরোধিতা করেছিলেন। বাপুকে এ নিয়ে কম সমালোচনা সহ্য করতে হয়নি, কিন্তু বাপু নিজের জায়গায় ছিলেন অনড়। বাপু চেয়েছিলেন উচ্চ বর্ণের লোকেরা হৃদয় দিয়ে প্রায়শ্চিত্ত করুক, তাদের নেক্সট জেনারেশন চেঞ্জটা ভেতর থেকে নেবে। বাপু ঠিক না ভুল, সে জবাব দেবে উত্তরকাল। এদিকে কথায় কথায় 1930 সাল তককে গিয়েছিলাম। বিদেশি বর্জন চলছে। মুকুন্দ দাসের গান গেয়ে লোক গায়কেরা গ্রামে গঞ্জে মানুষকে উজ্জীবিত করছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। পূর্ণ স্বরাজ ঘোষিত হয়েছে, ইংরেজ সরকারের বিরুদ্ধে উদ্যম সারা ভারত। ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গনারী, তবু হাতে আর করো না। ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গনারী, তবু হাতে আর করো না। জাগো গো জননী ও ভগিনী, মোহের ঘুমে আর থেকো না। ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গনারী, তবু হাতে আর করো না। ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গনারী, তবু হাতে আর করো না। জাগো গো জননী ও ভগিনী, মোহের ঘুমে আর থেকো না। ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গনারী, তবু হাতে আর করো না। ইংরেজ ভারত ছাড়ো, তোমার হতো যদি, এই যমুনা গঙ্গা নদী, ইহা তোমার হতো যদি। পরের পণে গোরা সইলে, পরের পণে গোরা সইলে, জাহাজ কেন বয় ওরে? পরের পণে গোরা সইলে, জাহাজ কেন বয়? সরে সরে সরছো কারে, এদেশ তোমার নয়। সরে সরে সরছো কারে। বন্দে মাতরম, ইংরেজ ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। থই থই ধ্রিমি ধ্রিমি দ্রম দ্রম, থই 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 ধ্রিমি ধ্রিমি দ্রম দ্রম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। হয়নি মরণে রাখিতে সন্ধানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। হয়নি মরণে, হয়নি মরণে, হয়নি মরণে। সাইমন কমিশন
মানছি না, মানবো না, কালা কমিশন নিপাত যাক, কালা কমিশন নিপাত যাক, সাইমন ভারত ছাড়ো, সাইমন ভারত ছাড়ো, সাইমন ভারত ছাড়ো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সংশোধন করতে জন সাইমনের নেতৃত্বে 7 জন ব্রিটিশ সদস্য ভারতে এলো। দেশের মানুষ কমিশনকে সরাসরি প্রত্যাখ্যান করলো। ব্রিটিশ সরকার তখন বিপর্যস্ত। ঠিক তখনই বাপুর মাথায় এলো লবণ সত্যাগ্রহ। নুন মানাতেও তখন সরকারকে কর দিতে হতো। বাপু সবরমতী থেকে 24 দিন ধরে হেঁটে কোস্টাল গুজরাটের ডান্ডি বিচে গিয়ে লবণ তুলে কর দেওয়ার প্রতিবাদ করলেন। লবণ আইন ভাঙার পর সারা দেশ জুড়ে শুরু হলো আইন অমান্য আন্দোলন। লবণ আইন ভাঙার জন্য বাপু গেলেন জেলে, মুক্তি পেলেন 9 মাস পর। লন্ডনে গোল টেবিল বৈঠক ব্যর্থ হলো। আর এদিকে গান্ধী আইন চুক্তি স্বাক্ষরের ফলে সারা দেশে প্রায় 90,000 বিনা বিচারে আটক জেলবন্দি মুক্তি পেলেন, যাদের মধ্যে একজন হচ্ছেন এই বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রলয় শিখা বইটি লেখার দায় তাকে জেলে যেতে হয়েছিল। আজ একবার ভেবে দেখুন, এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষ বাপুর আহ্বানে কাজ ছেড়েছেন, জমি ছেড়েছেন, ঘর ছেড়েছেন। না কোনো প্রাপ্তির আশা নয়, কোনো সরকারের কাজে বরাত নয়, কোনো প্রলোভন নয়, শুধুমাত্র দেশ স্বাধীন করার স্বপ্ন। যারা বাপুকে কাছ থেকে দেখেছেন তারা বলেন যে এমন মানুষকে অবিশ্বাস করা যায় না, যিনি নিজে দারিদ্র্যকে বরণ করে নিয়েছেন। নিজে যা বিশ্বাস করেন অন্যকে তাই করতে বলেন। তো বাপুর আহ্বানে সাড়া দিয়ে সমস্ত মানুষ সব কিছু ছেড়ে দেশকে স্বাধীন করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন। ব্রিটিশের সমস্ত অত্যাচার হাসি মুখে সহ্য করেছেন। আর একদিন এই পথে তারা এই দেশকে স্বাধীন করেছেন। মাঝে অনেকটা সময় কেটে গেছে। ওয়ার্ধার কাছে নতুন আশ্রম হয়েছে। বাপু বয়সজনিত কারণে আগের থেকে অনেক বেশি শ্লথ হয়ে পড়েছেন। আগের মতো দায়িত্ব নিতে পারেন না, হাঁপানির কষ্টে প্রায় ভোগেন। ওনাদের দেখাশোনা করেন নাতনি মনুবেন এবং আভাবেন চ্যাটার্জি, যিনি 12 বছর বয়স থেকে সেবাগ্রামের আশ্রমিক। বাপু দেশের স্বাধীনতার প্রশ্নে অনড় ছিলেন। সত্যাগ্রহ আন্দোলন সফল করার ক্ষেত্রে অবিচল ছিলেন। কিন্তু সবার অলক্ষ্যে থেকে গেছে তার ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা। তার প্রথম সন্তান হরিলালকে নিয়ে তার মানসিক টানাপোড়েন। বা দেখো তো এত রাতে কে ডাকে। ঠিক আছে, তুমি বসো। কি আবার কেন এসেছিস? দরকার আছে। কোনো দরকার নেই, তুমি এখন এসো। দরজার বাইরে থেকে ফিরে যাওয়ার জন্য আজ আমি আসিনি। কে এসছে বা? কার সাথে কথা বলছো? আমার সাথে। হরিলাল, আমরা তো দুজনে কথা বলে ঠিক করে নিয়েছিলাম যে আমরা কোনোদিনও কারোর মুখোমুখি হব না, মনে আছে? তাহলে এমন কি ঘটনা ঘটলো? হ্যাঁ, তুমি তোমার মায়ের সাথে দেখা করতেই পারো, তাতে আমার কিছু বলার নেই। থাক না সব, এসেছে যখন একটু কথা বলে তো চলে যাবে। আসতে তো বারণ নেই বা, আমার সঙ্গে দেখা করাটা বারণ। কিছু খাবি বাবা? আমি যা যা খাই তাতেই আশ্রমে পাওয়া যাবে না বা। আশ্রমে যা জুটবে তাতেই শাক পাতা সেদ্ধ। ওসব তো আবার আমি খাই না। ওসব খেলে একটু আসক্তি কমতো, সুস্থ হয়ে বাঁচতে পারতে। বাপু, আমি আপনাকে বহুবার বলেছি যে আমি সন্ন্যাসী হতে চাই না, আর মহাত্মা হবার তো কোনো প্রশ্নই ওঠে না। ইচ্ছে করলেই মহাত্মা হওয়া যায় না হরিলাল। কলিযুগের আত্মাকে সংযমের বাঁধনে বেঁধে মহান করে তুলতে যিশু, বুদ্ধ, রামকৃষ্ণ, স্বামীজির মতো মাত্র কেউ কেউ হতে পারেন। তারা কেউ সংসার করেননি বা, তারা কেউ 4 সন্তানের জনক ছিলেন না। বাপুর মতন সাকসেসফুল ব্যারিস্টার ছিলেন না তারা। সাউথ আফ্রিকায় তখন আমাদের সচ্ছল জীবন, আচমকা সবকিছু বদলে গেল। বাপু দারিদ্র্যকে বরণ করে নিলেন,
ব্যারিস্টারি ছেলে ছুলে রাজনীতিতে ঝাঁপালেন। আমার ভাইরা তখন খুব ছোট ছোট, ওদের কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার সব স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেছে। থাক না এসব পুরনো কথা। কি স্বপ্ন ছিল তোমার? প্রচুর অর্থ উপার্জন আর বিলাসবহুল জীবনযাপন। সাউথ আফ্রিকায় আপনি আমাদের ইউরোপিয়ান স্কুলে না পড়িয়ে বাড়িতে পড়ানোর ব্যবস্থা করলেন। হরি, আমি বারণ করছি। সাউথ আফ্রিকায় আমি তখন অন্যায় আর বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছিলাম। সেই সময় তোমাদের ওই স্কুলে পাঠানোটা সেলফ কন্ট্রাডিকশন, স্বার্থের জন্য আপোষ, নিছক ভণ্ডামি। এসব কি শুরু করলে বলো তো? আমার ভালো লাগে না। বিলেতে গিয়ে ব্যারিস্টারি পড়ার স্বপ্ন ছিল আমার। আপনার পরিচিত একজন আমাকে স্কলারশিপের ব্যবস্থা করে দিতে নিজে থেকে এগিয়ে এলেন, কিন্তু আপনি রাজি হলেন না বলে আমার বিলেতে গিয়ে ব্যারিস্টারি পড়া হলো না। নিজের সপক্ষে অর্ধমিথ্যা বলো না হরিলাল। আপনি চাননি আমি বিলেতে যাই, বলুন কথাটা সত্যি। পুরোটা না বললে মানেটা বদলে যায়। না জেনে কেন তর্ক করি শরী? বাপু ভদ্রলোকের কাছে জানতে চেয়েছিলেন তুমি কি ওর সন্তান হিসাবে এই সুযোগ পাবে, নাকি যে কোনো মেধাবী ভারতীয় ছাত্র এই সুবিধা পেতে পারত? মাপকাঠিটা যোগ্যতা ছিল। এটা জেনে আমি একজন মেধাবী ভারতীয় ছাত্রের নাম প্রস্তাব করি, কারণ তুমি সবার ম্যাট্রিকুলেশন পরীক্ষাটুকু দিয়ে পাশ করতে পারোনি। বা সেদিন আমার সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। জানি না আজকে বা আজ বুঝেছি, আদর্শ সততার দাম চিরকাল বড় বেশি। সেই দাম মেটাতে জাতির জনক হওয়া যায় বা, কিন্তু সংসার বা সন্তানদের প্রতি কোনোদিনও কোনো দায় বা দায়িত্ব কোনোটাই পালন করা যায় না। আর তাই মহাত্মার সন্তান দুরাত্মা হয়ে ওঠে। তুমি নিজে না চাইলে দূরাত্মায় উঠতে পারতে না হরিলাল। লোভ আর লালসা তোমাকে চালায়, সংযমের লেশমাত্র নেই। আত্মপ্রশ্রয়ে নিজেকে শেষ করে দিচ্ছ, আর প্রতিদিন তুমি তোমার মাকে যন্ত্রণা দিচ্ছ। আমার প্রতি আপনার না না, তোমার প্রতি আমার কোনো যন্ত্রণা, কোনো কষ্ট কিচ্ছু নেই। কোনো সম্পর্কই তো রাখিনি। আমি চাই না তোমার সন্তানরা, রামী কান্তি মনুরা কোনোভাবে তোমার সংস্পর্শে আসুক। তোমার কোনো অস্তিত্ব নেই আমার কাছে বাপু। কোনো অস্তিত্ব নেই। আর একটা কথা তুমি জেনে যাও, শুনে যাও। আমার মৃত্যুর পর মুখাগ্নি করতে আসবে না, আসবে না তুমি। এইসব কি বলছো তুমি? দেখো, তুমি একটু শান্ত হও। তোমার মানসিক কষ্টের সাক্ষী তো আমি, ও কি বুঝবে? বা অনেক রাত হয়েছে, দেখো আশ্রমে আমরা একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলি। ওর কথা হয়ে থাকলে ওকে আসতে বলো। আমি আপনাদের দুজনের কাছেই এসেছি। আপনি একদিন বলেছিলেন আমি গুলাবের বোন বালিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, আর তাই আপনাদের অনুমতি নিতে চাই। এই বয়সে বিয়ে? রামী কান্তি মনু, তোর ছেলেমেয়েরা বড় হয়ে গেছে হরি। আমাদের অনুমতি কেন? আমাদের অনুমতি কেন? এতদিন তো নিজের সিদ্ধান্ত নিয়েছ। কাবলিওয়ালার কাছ থেকে টাকা ধার করা, আর সেই ধার শুধতে না পেরে হাজতবাস, অর্থের বিনিময়ে কিছু স্বার্থান্বেষী মানুষের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা, আব্দুল্লাহ গান্ধী হওয়া। বা সেদিন খুব ধাক্কা খেয়েছিল, কিন্তু আমি জানতাম পুরোটাই হীন চক্রান্ত, আর হলো তাই। তোমাকে মৌলবী সাজিয়ে মুসলমান মহল্লায় আমার বিরুদ্ধে অপপ্রচারে যখন কোনো লাভ হলো না, অর্থের যোগানটা বন্ধ হলো, তুমি আবার হিন্দু হয়ে গেলে। বাপু, আমি ব্রহ্মচারী নই, সত্যাগ্রহী নই। আমি কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়ায় গড়া অতি সাধারণ একজন রক্ত মাংসের মানুষ বাপু। গুলাব মারা যাবার পর মনে হয়েছে যে আমি প্রতিদিন বালির সাথে অন্যায় করেছি, আর তাই আমি ওকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চাই।
মহিলাদের মর্যাদা দেবে তুমি, মহিলাদের মর্যাদা দেবে তুমি। গোলাপকে বিয়ে করলে, বিয়ের পর গোলাপের বোন বালির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেলে। তোমার পায়ে পড়ি, তুমি চুপ করো। তুমি এতটাই নীচ এবং নির্লজ্জ, এর পরেও তুমি প্রতিদিন তুমি ওই বারাঙ্গনাদের কাছে যেতে। আপনার আত্মজীবনে যা আপনার চরিত্রের সততা প্রকাশের জন্য নবজীবনে ইয়ং ইন্ডিয়ায় ছাপা হয়েছে, বই হিসাবে বেরিয়েছে, যা পড়ে হয়তো সারা পৃথিবীর মানুষ জানেন, কিন্তু পড়তে পারেন না বলে আবার বা হয়তো কোনোদিনও জানতেও পারবেন না যে মহাত্মাও একদিন বারাঙ্গনার কাছে গিয়েছিলেন। জানি, হ্যাঁ জানি। কম বয়সে মুহূর্তের ভুলে খাদের পাশে পৌঁছে বুঝতে পেরেছিলেন এক পাই গলে সব শেষ। ঈশ্বরে সে বাঁচালেন। লজ্জায় ঘৃণায় কুকড়ে নিজেকে গুটিয়ে মাথা নামিয়ে বসেছিলেন সেই ঘরে। মেয়েটি এসে অশ্রাব্য গালিগালাজ করে ঘর থেকে বের করে দিলেন। পাপ থেকে বাঁচলেন, আর সেই রাতে আমার কাছে সব জানিয়ে ক্ষমা চাইলেন। কিন্তু নিচের করা এত বড় একটা অন্যায়ের গ্লানি থেকে কিছুতেই মুক্তি পাচ্ছিলেন না। তাই আত্মজীবনীতে সব কিছু স্বীকার করে ভারমুক্ত হতে আমার কাছে অনুমতি চাইলেন। ক্ষণিক দুর্বলতা অনেকের জীবনে আসে, কিন্তু তাকে সর্বসমক্ষে আনার সাহস থাকে না কারো। বাহ! না, আজ আমি বলবো। এতদিন তো বলিনি। সমাজ সংসার চানু কাজ। শোন মূর্খ, পারিবারিক সামাজিক প্রতিষ্ঠা সম্মান আত্মমর্যাদার বাজি রেখে সকলের অজান্তা অন্যায়কে পৃথিবীর সামনে আনতে চরম দুঃসাহস লাগে। আর এতটাই সততা লাগে যা তোর সারা জীবন দিয়ে তুই মাপতে পারবি না। আর তোর এত অধ্যত্ত যে তুই ওর সততাকে প্রশ্ন করিস। এত নীচ তুই। একথা উচ্চারণ করার আগে তোর জিভটা কেন খসিয়ে দিল না ঈশ্বর? তোর মুখের ভাষা কেন বন্ধ হয়ে গেল না? বাহ! চলে যা আমার মুখের সামনে থেকে। বাহ, শান্ত। তোর মুখ আমি দেখতে চাই না। বাহ! তুই বাপুকে অপমান করিস। ঠিক আছে ভাই, বস 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 বস, ওখানে বস। চলে যাও ফরিলাল, চলে যাও এখান থেকে। যাব বাপু, আমি চলে যাব। বা একটু সুস্থ হলেই আমি। বা তো সুস্থ স্বাভাবিকই ছিল। যদি সত্যই মাকে সুস্থ রাখতে চাও, নিজেকে সংযত করো। মায়ের সম্মান ঘটাতে না পারো, অসম্মান ঘটিও না। যাও যাও, তুমি এখন এসো, যাও যাও। যাব বাপু। আমি তো এখানে থাকবার জন্য আসিনি, শুধু আপনাদের দুজনকে একটিবার চোখের দেখা দেখব বলেই সেদিন কাটনি জংশনে ছুটে গিয়েছিলাম। হাজার মানুষের ভিড়ে ধাক্কা খেতে খেতে দূর থেকে দেখলাম ট্রেনের জানলার ধারে বার আপনি। কিন্তু আমি কাছে যাইনি, পাছে আপনাদের অপমান হয়। খুব খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও যাইনি। ঠিক আছে, তুমি এখন এসো, যাও 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 যাও। আমি অনেক ভুল করেছি বাপু, অনেক অন্যায় করেছি। আর সব থেকে বড় ভুলটা হলো আমি আপনার মধ্যে আমার বাবাকে বারবার পেতে চেয়েছি। আর প্রতিবার মহাত্মার মধ্যে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আমি চলে যাচ্ছি বাপু, আর কোনোদিনও এখানে আসবো না।
এই জীবন থাকতে পিতৃপরিচয় দেব না আমি কোনোদিন। তবে একটা অনুরোধ, আপনি তো সকলের বাপু, তাই বাপু বলে ডাকলে আপনি আপত্তি করবেন না। আপনারা ভাই ভুলে যাবেন, মনে রাখবেন না হরিলাল বলে আপনাদের কোনো সন্তান ছিল। সেদিন বাপুরও ভীষণ অনুতাপ হয়েছিল। বিচ্ছেদের যন্ত্রণায় হয়তো চোখে জলও এসেছিল মহাত্মার, কারণ খুব ছোট থেকে হরিলাল বাপুর বড় প্রিয়। একই উপলব্ধি হরিলালেরও হয়েছিল, কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে। বাপু চলে গেছেন পরলোকে, হরিলাল এসছিল বাপুর শেষকৃত্যে। হাজারো মানুষের ভিড়ে ছিন্নবেশ হরিলালকে সেদিন কেউ চিনতে পারেনি, আসলে চেনা দিতে চায়নি সে। বাপুর মৃত্যুর কয়েক মাসের মধ্যেই হরিলালের মৃত্যু হয় বম্বের এক মিউনিসিপ্যাল হসপিটালে 18 জুন 1948। ডাক্তার মৃতপ্রায় রোগীকে তার বাবার নাম জানতে চাইলে রোগী বলে বাপু। ডাক্তার বলে, হ্যাঁ বাপু তো রাষ্ট্রপিতা, জাতির জনক, আপনি আপনার বাবার নাম বলুন। জানি না অভিমান ভুলে হরিলাল সে কথা বললেও হাসপাতাল কর্তৃপক্ষ তা বিশ্বাস করেছিল কিনা। অদৃষ্টের কি নিষ্ঠুর পরিহাস! আজকের ভারতবাসী কি স্বপ্নেও ভাবতে পারবে যে কোনো রাজনৈতিক নেতার সন্তানের মৃত্যু হচ্ছে সাধারণ হাসপাতালে এইভাবে? অথচ একবার ভেবে দেখুন, হরিলালের অভিমান তো আসলে বাপুর সততা, তার আদর্শকে নিয়ে। সেই তীব্র নীতিবোধ যা বাপুর জীবনের সংঘাত, বাধা, চ্যালেঞ্জ নিয়ে এসছে, কখনো ব্যক্তিগত জীবনে, কখনো রাজনৈতিক আঙিনায়, একটার পর একটা, একটার পর একটা। বাপু, মীরাবেন, এত রাতে? দেখলাম ঘরে আলো জ্বলছে, ভাবলাম আপনি কাজ করছেন। তোমার কিছু বলার আছে? হ্যাঁ বাপু, আছে। সারাটা দিন আপনি ব্যস্ত থাকেন, সব সময় লোকজন। আলাদাভাবে আপনার সাথে কথা বলার আমার তেমন সুযোগ থাকে না। কিন্তু কিন্তু বাপু, তার আগে জানতে ইচ্ছে করছে, আজ এত রাতে আপনি এখানে এভাবে জেগে আছেন কেন? মনের নানান অস্থিরতায় ঘুম আসছিল না, তাই। আপনারও এমন হয় বাপু? আমিও তো রক্ত মাংসের মানুষ মীরাবেন। বলো, তোমার কি বলার আছে, বলো। আমি এখানে আসায় আপনি কি খুব বিরক্ত হয়েছেন? ভুল মীরাবেন, ভুল ভুল ভুল। না না, আসলে একটা মানসিক বিপর্যয়ে আমি বিপর্যস্ত হয়ে আছি আর কি। কিন্তু বাপু,
আমার মানসিক বিপর্যয়, আমার যন্ত্রণা, আমার কষ্ট, আমার হতাশা, আমার বেদনা আমি কি নিয়ে থাকবো বাপু? আমিও তো রক্ত মাংসেরই মানুষ। ঠিক এই কারণে লন্ডন ছাড়ার 1 বছর আগে আমি তোমাকে ভাবতে সময় দিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম তুমি ভারতীয় ভাষা রপ্ত করেছো, ভারতীয় খাদ্যাভ্যাস রপ্ত করেছো, কিন্তু আমি জানতাম ব্রিটিশ নৌসেনার প্রধানের মেয়ের পক্ষে আশ্রমের অনুশাসন মেনে চলা খুব কঠিন। আশ্রম নয় বাপু, আপনার ব্যবহারের আচমকা পরিবর্তন আমাকে প্রতিদিন কষ্ট দিচ্ছে। সে কি, আমি তো বকাবকি যা করি সে মহাদেব আর বায়ের উপর, তোমার উপর তো কখনো। আপনি আমাকে দূরে সরিয়ে দিয়েছেন বাপু, আর সেটাই আমার কষ্টের, আমার যন্ত্রণার কারণ। আগে বিদেশ থেকে যখন আপনাকে চিঠি লিখতাম, যে আপনি আমার চিঠির নিয়মিত জবাব দিতেন, সেই মানুষটাকে আর তো খুঁজে পাই না। হ্যাঁ, এখানে আসার পর আপনি কিছুদিন আমার খেয়াল রেখেছিলেন, কিন্তু আজকাল আমাকে কেন এড়িয়ে চলেন বাপু? মীরাবেন, এখানে আসার পরে আমি তো তোমাকে দুটো প্রশ্ন করেছিলাম। ইউরোপ ছেড়ে, বিটুফোন ছেড়ে ভারতের ধুলোমাখা গ্রামে তুমি কেন এলে? তুমি কি উত্তর দিয়েছিলে সেটা মনে আছে তোমার? আছে বাপু, আপনাকে বলা প্রতিটি শব্দ আমার মনে আছে আর মনে থাকবে। আমি বলেছিলাম ভারতবর্ষ নয়, আমি আপনার কাছে এসেছি বাপু, আপনাকে আরো কাছ থেকে জানতে, বুঝতে, দেখতে এসেছি। রমেরলার বায়োগ্রাফিতে আর আমাকে লেখা চিঠিতে যাকে আমি স্বপ্নে দেখেছিলাম, সেই স্বপ্নের মুখোমুখি হতে এসেছি। আপনি আমাকে বলেছিলেন দেখো দেখো, তোমার কল্পনার সঙ্গে বাস্তব কতখানি মেলে সেটা তুমি দেখো। তোমার ইলিউশন ভেঙে গেছে মীরাবেন। দেখো, আমি তোমার আইডল কেন যাই না, তবে আইডল ওয়ার্শিপের একটা মস্ত বড় সমস্যা। হ্যাঁ, এখানে আসার পর আমি তোমার খেয়াল রাখতাম, কারণ তুমি এখানকার কিছুই জানতে না, চিনতে না। কিন্তু তুমি আমাকে অবাক করলে মীরাবেন, আসলে সকলের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেলে। তুমি আমাকে আরো অবাক করলে, তোমার অত সুন্দর কাঁধ ছাপানো চুল কেটে তুমি ব্রহ্মচর্যের ব্রত নিলে। ভুল বাপু, ভুল। আমি যা যা করেছি সব আপনার জন্য করেছি, কারণ আপনি খুশি হবেন। আপনি ছাড়া এই আশ্রম, এর আইন কানুন আমার কাছে সব অর্থহীন বাপু। আপনি মহাত্মা, কিন্তু তাই বলে কি মানবিক অনুভূতি আপনি বোঝেন না, নাকি বুঝতেই চান না? আপনি শুধুমাত্র আমার আইডল নন বাপু, আপনি আমার ঈশ্বর। মীরার কাছে শ্রীকৃষ্ণ যেমন, সেন্ট টেরিজার কাছে জেসাস যেমন। তুমি ঠিক কি বলতে চাইছো মীরাবেন? বাপু, আমি ছোট্টবেলা থেকেই ভীষণ স্পষ্টবাদী। ঠিক আপনি যেমন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে ভালোবাসেন, আমিও ছেলেবেলা থেকে ঠিক সেভাবেই বলে এসেছি। তবে আমি আপনার মতো মানবতা বা বিশ্বপ্রেমের মহান আদর্শ উপলব্ধি করতে পারি না বাপু। আমার ঈশ্বর একান্তই আমার, যাকে আমি ছুঁতে পারবো, যিনি আমার মন, আমার হৃদয়, আমার সর্বাঙ্গ জড়িয়ে থাকবেন। আমি যেন তার অস্তিত্ব সব সময় আমার মধ্যে অনুভব করতে পারি। বাপু, আমাকে দূরে সরিয়ে দেবেন না বাপু, আমাকে দূরে সরিয়ে দেবেন না। আপনাকে পেলে I can. Yes, Bapu, I can. I can sacrifice the whole world, Bapu. Please, Bapu. Bapu, forgive my emotions, Bapu. Forgive my emotions. মীরাবেন, শান্ত হও। শান্ত হও মীরাবেন। কন্ট্রোল yourself. মীরাবেন, আমি তোমার ঈশ্বর নই, আমি তোমার ভগবান হয়ে আটকে থাকতে পারবো না।
আমার সামনে একটা বড় লক্ষ্য আছে মীরাবেন, পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করা, আমার দেশের নিরন্ন অসহায় মানুষগুলোকে স্বাবলম্বী করা। ব্রিটিশ সরকার আমার দেশের মানুষের উপর অবিচার করছে, অত্যাচার করছে। সবাইকে নিয়ে আমার সত্যাগ্রহ চালিয়ে যেতে হবে। ভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। মেডলেন, মেডলেন খেয়াল করছো কি? মীরা না রেখে তোমার নাম মীরাবেন, মেরা বহেন কেন রেখেছি? দেখো অনেক রাত হয়েছে, হ্যাঁ যাও যাও তুমি শুতে যাও, কাল ভোরে উঠতে হবে, প্রার্থনা আছে, যাও তুমি শুয়ে পড়ে যাও। হ্যাঁ মীরাবেন, তোমাকে বিহারের একটি আশ্রমের দায়িত্ব নিতে হবে, চম্পারণ যেতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখো মহাদেব তোমাকে সব বুঝিয়ে দেবে। মানুষের সেবা করো বিরাটেন, মানুষের সেবা করো, ঈশ্বরকে খুঁজে পাবে। আগস্ট 1942 বাপুজি বললেন এবারে মরণপণ সংগ্রাম, ডু ও ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। আগস্ট আন্দোলন ভয়ঙ্কর চেহারা নিল। আন্দোলন রুখতে কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। 9 আগস্ট ভোরবেলা বাপুজি গ্রেপ্তার হলেন, বাপুর সঙ্গে আমিও গ্রেপ্তার হলাম। সেই দিন বিকেলে দাদারে শিবাজি পার্কে সভা, আর সবাইকে চমকে দিয়ে বা সেখানে বক্তব্য রাখলেন। ব্রিটিশ পুলিশ বাকেও গ্রেপ্তার করল। পুনার আগা খান জেল প্যালেসে বাপুর সঙ্গে আমার ঠাঁই হলো একটা সেলে, আর বা থাকতেন অন্য সেলে। 15 আগস্ট 1942 শনিবার ভোর 5:40 ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাক থামিয়ে দিল আমার হৃদযন্ত্রকে চিরকালের মতো। আমার মৃত্যুতে বাপু অত্যন্ত ভেঙে পড়েছিলেন, কিন্তু তিনি স্বপ্নেও ভাবেননি তার সমস্ত উদ্যমের সাক্ষী তার জীবন সঙ্গিনী, তার স্ত্রী কস্তুরবা দুবার কার্ডিয়াক অ্যাটাক আর কঠিন নিউমোনিয়ায় একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন। আজকাল ঘুম এলে খুব ভয় করে, যদি ঘুম না ভাঙে তোমাকে আর দেখতে পাবো না। বা গত 60-61 বছর ধরে আমরা একসঙ্গে আছি। হ্যাঁ আমি তোমায় অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমি আমাকে কোনোদিন দুঃখ কষ্ট দাওনি বা। আজ তুমি এইসব কথা বলে কেন আমাকে দুঃখ দিচ্ছ বা? বেশ, আর বলবো না। দমটা যখন আটকে আসে, চারিদিক অন্ধকার হয়ে আসে, তখন খুব ভয় করে। নিয়মিত প্রাণায়াম করলে হাঁপানিটা সেরে যায়। হ্যাঁ তুমি তো আমার কথা শুনবে না। এখন আর বলে কি লাভ, প্রাণবায়ু আর বাড়বে না। না না, নিয়মিত ওষুধ খেতে হবে, সব সেরে যাবে। দেখো সব সেরে ওষুধে যাবে। কি কাজ হবে? আমি কি সুস্থ হব? তুমি কি কি বলছো বা? কিছু ভেবে বলিনি, মনে হলো বললাম। তুমি কোথায়? এই তো আমি তোমার পাশেই বসে আছি। কোথায় তুমি? এই তো এখানে। না না, এই তো এই তো এইখানটায় বসো। এই তো এই তো এই তো। ও হ্যাঁ, তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাবো। তোমার মনে আছে বা, বিয়ের পরে তুমি তুমি ঠিক এইভাবে আমার কোলে মাথা রেখে বলতে, আমার
মাথাটা টিপে দাও। আর বউয়ের সেবা করতে তোমার পৌরুষে বাধ্য, নাকি লজ্জা পেতে? আসলে তুমি আমার চেয়ে সমস্যায় বড় ছিলে বলে তোমার ভারী অহংকার ছিল। হ্যাঁ, সারা জীবন পড়াশোনা শিখিনি, তাই তোমার খুব দুঃখ থেকে গেল না? না 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 না, দেখো আমি তোমাকে পড়াশোনা শিখিয়ে দিতে পারতাম, কিন্তু কি করবো বলো, বাইরের দিকে নজর দিতে গিয়ে সংসারের দিকে নজরই দেওয়া হলো না। জানো বা, আজকে আমার পুরনো অনেক কথা মনে পড়ছে। হ্যাঁ, কস্তুরবা থেকে বা, এখন তো জগৎ সংসার সকলের তুমি বা বা বা। হ্যাঁ, ভয় পেয়েছিলে? তাই পেয়েছিলাম বই কি, তোমার এত শরীর খারাপ, তোমার মজা করার বসে তোমার এখনো গেল না। আজ তুমি কেমন বোধ করছো বা? একটু ভালো ভালো বোধ করছো তো? আজ অনেকটা ভালো আছে। তোমার কোলে মাথা রেখে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তোমার ডাকাডাকিতে বুঝলাম তুমি খুব ভয় পেয়ে গেছো। এই তো কেমন তোমার স্বাভাবিকভাবেই তোমার ঘুমটা ভাঙলো। তবে তুমি কেন যেই থাকো কেন বা? সঙ্গে তুমি ছিলে তো। এই দেখো, এটা কিন্তু আমাদের আশ্রম নয় বা, এটা আমার এটা হচ্ছে আমাদের আগা খান প্যালেসের জেল। তোমার মনে আছে ছোটবেলায় যখন বাবা মার কাছে যেতাম, তুমি খুব রাগ করতে। বয়স ছোট ছিল, তাই বড়দের কথা মেনে নিতে। রাতে তোমার ভালো করে ঘুমই আসতো না। এখন আমার তেমনই দশা। ওইটুকু বয়সে আমাকে বিয়ে দেওয়ার জন্য না বাড়ির লোকেদের উপর আমার ভীষণ রাগ হতো। হ্যাঁ, আবার তুমি যখন থাকতে না, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতো, তখন তোমার উপর আমার খুব রাগ হতো। জানো বাপ, এই কৈশোর থেকে যৌবনে পা রাখার এমন দুর্লভ সুযোগ কজনের ভাগ্যে আসে বলো? তাই দেখো, এই ছোট থেকে দুজনে একসঙ্গে বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা, এই দাম্পত্যের চাইতে আমাদের বন্ধুত্বটা অনেক বড়, তাই না বলো বা? জানো বা, আজ আমার অনেক কথা মনে পড়ছে। আচ্ছা বা, তোমার মনে পড়ে এই সেই যে তোমার ওই সাউথ আফ্রিকায় একটা ছোট বাড়ি কিনলাম? হ্যাঁ, একটা ছোট বাড়ি কিনলাম, সেখানে ধরো একটা কমলালেবুর গাছ ছিল, সামনে ঝর্ণা। আরে শোনো না বা, শোনো না, দেখো এখন তোমায় ঘুমলে চলবে না বা, শোনো ওর কথাটা শোনো বা 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 একটু চোখ ভালো, একটু চোখটা ভালো না মা, একটু কথা বলো মা, কথা বলো না মা, কথা বলো না মা, কথা বলো। তুমি আমাকে এভাবে ফিরে রেখে যেতে পারো না মা, ফিরে রেখে যেতে পারো না। আজাদ হিন্দ রেডিওতে রেঙ্গুন থেকে শোক প্রস্তাব পাঠ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। উনি বললেন, জেলেই বীর শহীদের মৃত্যুবরণ করলেন আমাদের মাতৃস্থানীয় শ্রীমতী কস্তুরবা গান্ধী। এই অবস্থাতেও মহাত্মাজিকে মুক্তি না দিয়ে তার অপরিণীয় ক্ষতি ঘটালো অবিবেচক ব্রিটিশ সরকার। জেলের মধ্যেই অতি প্রয়োজনীয় মৃত্যু সহ্য করতে হলো। কিন্তু ব্যক্তিগত ক্ষোভ যন্ত্রণায় বিদ্ধ করেও মহাত্মাজিকে টলানো যাবে না। দেশের স্বাধীনতার প্রশ্নে মহাত্মাজি অনড়, অবিচল। তারই চরম দুর্দিনে সমগ্র দেশের সঙ্গে আমরাও সমব্যথী। এই ঘটনা আজ ঘটবে,
আজকের দিনে কোনো নেতা মন্ত্রীর স্ত্রীর মৃত্যু হবে জেলে এইভাবে? আজকাল নেতা মন্ত্রীর নিকটাত্মীয় চিকিৎসা তো স্বদেশেই হয় না। যাক, 1940 সাল মোহাম্মদ আলী জিন্না ইংরেজ সরকারের কাছে প্রথম পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি তোলেন। বাবু কখনো দেশভাগ চাননি, কখনো দেশকে হিন্দু মুসলমানের তকমায় ভাগ করে দেশকে দুর্বল করতে চাননি। তবু মানুষে মানুষে ভাগাভাগি হয়েছে, আর তার জের সামলাতে গোটা দেশ হয়েছে জেরবার। স্বাস্থ্যের কারণে বাপু ছাড়া পেলেন। 46-এর গোড়ায় ক্যাবিনেট মিশনে কংগ্রেস অবিভক্ত স্বাধীন ভারতের দাবি জানালো, আর জিন্না মুসলিম লীগ চাইল হিন্দু মুসলমানের আলাদা রাষ্ট্র ভারত ও পাকিস্তান। কংগ্রেস এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করল। 16ই আগস্ট লীগ কংগ্রেসকে শিক্ষা দিতে এবং পৃথক পাকিস্তানের দাবিতে সারা দেশ জুড়ে হরতাল ডাকল। কলকাতায় তখন লীগের প্রাদেশিক সরকার। শুরু হলো ভয়ঙ্কর দাঙ্গা, রক্তে ভাসল কলকাতা। 46-এ সেই 16, 17, 18ই আগস্টের নারকীয় হত্যালীলার সাক্ষ্য থাকলো কলকাতা। রাস্তায় রাস্তায় রক্তাক্ত মৃতদেহের স্তূপ। লীগ আর কংগ্রেসের মধ্যে দূরত্ব বাড়ছে। মুসলিম লীগ দেশভাগ চাইছে, ইংরেজ সরকারও তাই চাইছে। বাবু তার আসমুদ্র হিমাতল ব্যক্তিত্বকে দূরে সরিয়ে রেখে ছুটে গেলেন জিন্নার মালাবার হিলসের বাড়িতে, তাকে বুঝিয়ে সুঝিয়ে একবার রাজি করাতে। আসুন আসুন মিস্টার গান্ধী। খুব সুন্দর বাংলো আপনার মিস্টার জিন্না। মিস্টার গান্ধী, আমার এই মালাবার হিলসের বাংলো এর আগে অনেকেই এসেছেন, আজ আপনি এলেন, আমার এই বম্বের বাড়ি সার্থক হলো। আপনি বসুন, প্লিজ টেক ইউর সিট স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন, আমি খুব সাধারণ মানুষ, আবেদন নিয়ে এখানে সেখানে পৌঁছে যাই। এই আজকে যেমন আপনার কাছে এলাম আর কি। মে আই স্যার? ও শিওর শিওর। এটা কিন্তু হেলদি হ্যাবিট নয় মিস্টার জিন্না, ছেড়ে দিন না এটা। থ্যাংক ইউ স্যার। কিন্তু কি করব, অনেক দিনের অভ্যেস তো, নেশা। তবে আপনার কথাটা নিশ্চয়ই একবার ভেবে দেখব। আচ্ছা মিস্টার জিন্না, আমার প্রপোজালটার কি হবে? আমার প্রপোজালটার কি হবে? আপনার প্রপোজাল? হ্যাঁ, আপনার প্রপোজাল আর কংগ্রেসের প্রপোজাল দুটোর মধ্যে ডিফারেন্স। আচ্ছা মিস্টার গান্ধী, ক্যাবিনেট মিশনে তো কংগ্রেস ইন্ডিয়ান ডোমিনিয়নেরই প্রস্তাব করেছিল, হোয়ারাজ আমরা যখন পাল্টা প্রস্তাব দিলাম কংগ্রেসের তরফ থেকে তখন আউটরাইট রিজেক্ট করে দেওয়া হলো। আপনারা তো দেশ ভাগের প্রস্তাব দিলেন, মানুষ ভাগের প্রস্তাব দিলেন, আলাদা মুসলিম রাষ্ট্রের প্রস্তাব দিলেন। সেটাই তো স্বাভাবিক মিস্টার গান্ধী, আফটার অল উই আর মাইনরিটিস। মিস্টার জিন্না, এখানে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই। উই আর ইন্ডিয়ান, আমরা ভারতবাসী, ভারতবর্ষ আমাদের দেশ। আপনি ভেবে দেখুন মিস্টার জিন্না, শুধু পশ্চিম বালুচিস্তান, সেখানকার মানুষ চেহারায় বড় সড়ো, জলডভাবে শুকনো খাবার খায়, পুস্তু ভাষায় কথা বলে। আবার পূবে চলুন, মাছ ভাত খায়, হাইলি ইন্টেলেকচুয়াল, নদী নালা খাল বিল জল সব টল টল করে। মিস্টার জিন্না, আপনি পূবের সঙ্গে উত্তরের কোনো মিল খুঁজে পাবেন না, আপনি পশ্চিমের সঙ্গে দক্ষিণের কোনো মিল খুঁজে পাবেন না। আচ্ছা, এই যে আমার গলায় আপনি সুতোর মালাটা দেখছেন, এর থেকে যদি আপনি একটা একটা করে সুতো নিয়ে নেন, তাহলে কি মালা থাকলো? মিস্টার জিন্না, একবার যদি ভাঙন শুরু হয় তো ভাঙতেই থাকবে, ভাঙতেই থাকবে। মিস্টার গান্ধী, আপনি মহাত্মা, কংগ্রেসের সবাই যদি আপনার মতো করে ভাবতো তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। কোনো সমস্যা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। আমি নিজে সব সমস্যার সমাধান করে দেবো। আপনি ভাবুন মিস্টার জিন্না, নবাব সিরাজউদ্দৌলা সবাইকে একসাথে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে মরণপণ লড়াই করেছিলেন, আর সেই বাংলায় গত মাসের দাঙ্গায় 15,000 মানুষ খুন হলেন, 25,000 মানুষ আহত, 1 লক্ষ লোক গৃহহারা। আপনি কি বলতে চান তার জন্য মুসলিম লীগ দায়ী? আপনি জানেন মিস্টার গান্ধী কত মুসলমান খুন হয়েছে এই দাঙ্গায়? আমি জানি, এর মধ্যে 80% মুসলমান। দেখুন, হিন্দু না মুসলিম সেটা বড় কথা নয়, একটা ভুল সিদ্ধান্তের বলি এই হাজার হাজার মানুষ। কার ভুল মিস্টার গান্ধী, কংগ্রেস না লীগ? দুপক্ষই ভুল পথে চালিত হচ্ছে। নেপোলিয়ান সিজার বহু আগের ব্যবহার করেছেন, 1905
লর্ড কার্জন ডিভাইড অ্যান্ড রুল পলিসি শুরু করেন, আর আজকে পাকাপাকি শিলমোহর বসাতে পেরেছেন ব্রিটিশ সরকার। এখন দেখুন, এখন একজন হিন্দু আরেকজন মুসলিমের বিরুদ্ধে খেপে তুলতে একটু সময় লাগে না। এক পক্ষের প্রস্তাব অন্য পক্ষ বিরোধিতা করবেই। মিস্টার গান্ধী, রাজনীতি আর মানবতা এক জিনিস নয়, আর স্বার্থহীন রাজনীতি বলে তো কিছু হয় না। স্বার্থের কারণেই রাজনীতির লোকেরা মানবিকতাকে ব্যবহার করে। মিস্টার চিন্না, যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব স্বার্থের কারণে মানবতাকে ব্যবহার করছেন, দেশের মানুষ একদিন তাদের ঠিক চিনে নেবে। কিন্তু দেশের একটা বিরাট অংশ মানুষ নিরক্ষর মিস্টার গান্ধী। তারা বেসিক্যালি কুসংস্কারের অন্ধকারে ঢাকা। তারা আপনার বা আমার মতো লন্ডনে পড়াশুনো করার সুযোগ পায়নি। আর এই মানসিক দৈন্যতা না মানুষকে ভীষণভাবে লোভী করে তোলে। তখন আর সততা দৃঢ়তা থাকে না, কারণ সবাই মহাত্মা নয়। হয়তো আপনার কথাই ঠিক, হয়তো আপনি ঠিকই বলছেন। মিস্টার জিন্না, এই যে পারস্পরিক হিংসা ছড়িয়ে দিয়েছে মানুষের ভেতর, এটা সহজে মিটবে না। হিংসার বীজ বড় গভীরে, বড় ভয়ঙ্কর। আমি আজীবন অহিংসার পুজো করেছি, হিংসাকে ভয় পেয়েছি। কিন্তু আমি জানি ভবিষ্যৎ তরুণ প্রজন্ম ঠিক ঠিক চিনে নেবে কে বা কারা এক জনজাতিকে অন্য জনজাতির বিরুদ্ধে খেপিয়ে তোলে আর প্রকাশ্যে মুখোশ পরে থাকে। সেদিন যদি চিনতে পারে তো দূরে ছুঁড়ে ফেলে দিতে তারা বিন্দুমাত্র ভাববে না। মিস্টার জিন্না, যেদিন মানুষ ধর্ম আর ব্যক্তিগত স্বার্থকে দূরে সরিয়ে রেখে এক হতে পারবে, সেদিন মানবতার জয় হবে। হয়তো 100, 150, 200 বছর লেগে যাবে। সেদিন হয়তো আমি, আপনি, আমরা কেউ থাকবো না। আচ্ছা মিস্টার গান্ধী, আপনি কি হিপনোটিজম জানেন? আপনার কথাগুলো না কেমন যেন ঘোর লাগিয়ে দেয়। না না না, আমি মাস হিপনোটিজম জানি। ঠিক আছে, আপনারা মিটিং করুন, সমাধান সূত্র বার করুন। আর আপনি? আমি চলে যাব মানুষের কাছে, সেই সমস্ত মানুষ স্বজন হারা, গৃহহারা, আত্মীয় হারা। আমি তাদের সামনে গিয়ে দাঁড়াতে চাই মিস্টার জিন্না, আমি তাদের সামনে গিয়ে তো দাঁড়াতে চাই। বাপুর আশঙ্কা সত্যি হলো। নোয়াখালীতে কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে কলকাতার দাঙ্গার বদলা নেওয়া হলো। বাপু ছুটে গেলেন সেখানে। 7 দিনে প্রায় 117 মাইল রাস্তা পায়ে হেঁটে বাপু সাধারণ মানুষের কাছে গেলেন, তাদের বোঝালেন, বললেন মানুষের প্রতি বিশ্বাস হারিও না। এক ফোঁটা নোংরা জলে কখনো গোটা সমুদ্র নোংরা হয়ে যায় না। জীবন একটা স্রোত, যে কখনো থামে না, থামতে পারে না। এদিকে ইংল্যান্ডে আইন করে ট্রান্সফার অফ পাওয়ারের তোড়জোড় শুরু হলো জুন মাসে। আর র্যাডক্লিফ সাহেবের বানানো নকশা অনুযায়ী দেশভাগের বন্দোবস্ত হতে লাগলো। কংগ্রেস যে এভাবে দেশভাগ মেনে নেবে, বাপু তার স্বপ্ন ভাবতে পারেননি। উনি এই পার্টিশনের সরাসরি প্রতিবাদ করলেন। This is not partition. This is not partition. This is rather vivisection. জীবন্ত দেহ কাটা, বংশ পরম্পরায় লক্ষ লক্ষ বসবাসকারী মানুষকে একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছুঁড়ে ফেলা। এটা তাদের নিরাপত্তার জন্য জরুরি বাবু। আচ্ছা বলুন তো, কে নিশ্চিত করবে নিরাপত্তা? সরকার? কলকাতায় আগস্টের দাঙ্গায় প্রাদেশিক সরকার ছিল না? অক্টোবরের নোয়াখালী দাঙ্গায় কি করেছে প্রশাসন? কিন্তু বাপু, সাধারণ মানুষের ওপর তারমি রুল চালানো যাবে না। চালাবার দরকার নেই। দেখুন, যারা লুটতরাজ করে, আগুন লাগায়, তারা আদপে ভীতু। পণ্ডিত মশাইয়ের বেদটা টেবিলে রাখা থাকলে দুষ্টু ছেলেমেয়েরা কথা শোনে, তারা ক্লাসে গোলমাল করার চেষ্টা করে না। এর মধ্যে গভীর চক্রান্ত চলছে। কলকাতা এবং নোয়াখালীতে ইচ্ছে করে পুলিশকে ব্যবহার করা হয়নি, আরই ডাকা হয়নি, যাতে এটা প্রমাণ করা যায় যে কলকাতায় শুধু হিন্দুরাই থাকবেন, মুসলমানরা নয়। ঠিক একইভাবে নোয়াখালীতে শুধু মুসলমানরাই থাকবেন, হিন্দুরা নয়। বাপু, দাঙ্গা ঘটে গেছে, কোনো বিশেষ উদ্দেশ্যে দাঙ্গা ঘটানো হয়েছে বলে আমার মনে হয় না। আপনার মতো ভাবতে পারলে আমি খুশি হতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি জানেন? পরাধীন ভারতবাসী স্বাধীনতার স্বাদ পাবে না।
দেশভাগ না হলে হয়তো পেত। আপনি কি খুশি নন? অপ্রিয় সত্য স্বীকারে আমার কোনো সংকোচ নেই। এ কোন স্বাধীনতা? সীমান্তবর্তী লক্ষ লক্ষ মানুষকে বিপদের মধ্যে ছেড়ে দেয়। এ কোন স্বাধীনতা? বাবা মা ভাই বোন সকলকে নিয়ে উদ্বাস্তু বানায়। দেখুন, এখনো আমরা দেশভাগ রোধ করতে পারি। এখন আর তা কি করে সম্ভব বাপু? নিশ্চিত সম্ভব। সংখ্যার বিচারে আমরাই বেশি, তো আমাদের একটু স্বার্থ ত্যাগ করতে হবে। আপনার হেয়ালি বুঝতে পারছি না বাপু। দেখুন, জিন্না যদি দেশের সংসদীয় প্রধান হন তাহলেই দেশভাগ রোধ করা সম্ভব। কোনো প্রশ্নই ওঠে না। কংগ্রেস সবচেয়ে বড় দল, সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্ব করে কংগ্রেস, লীগ নয়। কংগ্রেস ঠিক করবে কে হবে দেশের সংসদীয় প্রধান। আপনি মনে হয় জিন্না সাহেবের প্রতি একটু বেশি দুর্বল হয়ে পড়ছেন। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, আমি দুর্বল। জিন্নার প্রতি আমি দুর্বল, কারণ আমি জানি উনি আর বেশি দিন আমাদের মধ্যে থাকবে না। 15-16 বছর ধরে টিবিতে আক্রান্ত হয়ে ফুসফুসটা ঝাইরা হয়ে গেছে। খুবই দুঃখজনক পরিণতি। ব্যক্তিগত ইমোশনের চেয়ে দেশের ইমোশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে বিদেশি শাসকের চাইতে স্বদেশি শাসক শাসনভার হাতে পাবেন বলেই দেশভাগের এই সর্বনাশা প্রস্তাব মেনে নিয়েছে। বারবার আপনি একে সর্বনাশা প্রস্তাব বলছেন, অথচ সিমলা কনফারেন্সে আপনি সেদিন উপস্থিত হননি। কেন সেদিন প্রকাশ্যে প্রতিবাদ করেননি? আমি চেয়েছিলাম কংগ্রেস গান্ধী প্রভাবিত সিদ্ধান্ত নিই। আজ যখন কংগ্রেস সিদ্ধান্ত নিচ্ছেন আপনি তার বিরোধিতা করছেন কেন? দেখুন, কংগ্রেস কোনো স্বৈরাচারী দল নয়। একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসেবে আমি নেতৃত্বকে প্রশ্ন করছি মাত্র। তাহলে কংগ্রেস ওয়ার্কিং কমিটি আপনাকে উত্তর দেবে, মার্জনা করবেন। আমি আসছি বাবু। ব্যাটেল বাপু, বটদলই আন্দোলন থেকে আমরা একসঙ্গে আছি। আপনি কি আমার কাছে কিছু গোপন করছেন? বাপু আমি তো ঠিক বুঝতে পারলাম না। মেও জুন মাসে কোনো এক সময় ইংল্যান্ডের ভাইসরয় মাউন্ট ব্যাটেনের সঙ্গে একটি গোপন বৈঠক হয়। বাপু, সেই বৈঠকে কংগ্রেস এবং লীগ দুপক্ষের প্রতিনিধিত্ব করেন, আর সেই বৈঠকেই দেশভাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আমি কিছু ভুল বলেছি? না বাপু, আপনি সঠিক বলেছেন। তবে আমিও কিছু গোপন করিনি। আসলে আমিও সবকিছু ওই কংগ্রেস ওয়ার্কিং কমিটি মিটিংয়ের পরেই জানতে পারি। এই অপ্রিয় প্রসঙ্গ আর আপনার সামনে তুলিনি। তাছাড়া বাপু আপনি তো সবই জানেন। কিন্তু বাপু আমি যে কথাটা আসছিও, 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হবে। 15ই আগস্ট ভারত, লালকিল্লায় উড়বে তিরঙ্গা। বাপুর উপস্থিতি অবশ্যম্ভাবী, কিন্তু বাপু কোথায়? বাপু ছুটে গেছেন বিহারে, কারণ সেখানে শুরু হয়েছে মর্মান্তিক খুনোখুনি। বিহার শান্ত হতে বাপুজি পৌঁছলেন কলকাতায়, ডাকলেন সাহিদ সুরাবর্দীকে। সুরাবর্দীকে নিয়ে বাপুজি ঘুরলেন হিন্দু মুসলমান মহল্লায়। শান্ত হলো কলকাতা। রাত পোহালি দেশ স্বাধীন, আলোকমালায় সাজলো কলকাতা সহ গোটা দেশ, কিন্তু বাপু কোথায়? 14ই আগস্ট বাপু গোটা দিন উপবাসে, দেশ ভাগের যন্ত্রণা নিয়ে একা নিষ্প্রদীপ বেলেঘাটার হায়দারি মঞ্জিলে। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथा मा गृधः कस्य स्विद्धम् बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम युलद लम यकुल लहु कुफुवन अहद।
বাপু নোয়াখালী যাবেন। সেদিন ঘটল আবার অঘটন, আবার কলকাতায় শুরু হলো মর্মান্তিক খুনোখুনি, আবার হিংসা, আবার রক্ত, আবার মৃত্যু। কি করবেন বাপু? বাপুজি পথ খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। অবশেষে উনি আশার আলো দেখলেন। অহিংসা পরম ধর্ম, অহিংসা নিয়েই বাপুজি শুরু করলেন আমরণ অনশন। হিংসার শেষ না হলে বাপু নিজেকে শেষ করে দেবেন। রক্তচাপ কমে আসছে, সমগ্র দেশ উৎকণ্ঠায় রয়েছে। নেতা মন্ত্রীদের অনুরোধ উপরোধ কিছুই বাপুকে টলাতে পারছে না। অবশেষে সত্যের জয় হলো, অবশেষে সত্যের জয় হলো। হিংসা মাথা নোয়ালো অহিংসার সামনে। শান্ত হলো ঢাকা, শান্ত হলো কলকাতা। কলকাতা শান্ত হতে বাপুজি পৌঁছলেন দিল্লি, কারণ সেখানে আবার শুরু হয়েছে মর্মান্তিক খুনোখুনি। বাপুজি আবার বসলেন আমরণ অনশনে। এবারে কিন্তু সরকার পড়ল মহাবিড়ম্বনা। বাপু, বাপু, দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের নিজস্ব সরকার। এখন এই অনশন কেন বাপু? কার বিরুদ্ধে? যারা দাঙ্গা বাঁধাচ্ছে, যারা মন্দির মসজিদ লুটতরাজ করছে, তাদের বিরুদ্ধে। ঠিক আছে বাপু, প্লিজ প্লিজ বাপু, আপনি আর কথা বাড়াবেন না বাপু, প্লিজ। বাপু, স্বরাষ্ট্র দপ্তর চেষ্টা করছে বাপু। আর তাছাড়া আমি কথা দিচ্ছি, 2-1 দিনের মধ্যে সব বন্ধ হয়ে যাবে। মানুষকে বুঝতে হবে, মেহরলির দরগা কেড়ে নিলে বিভেদ বাড়বে। ভারতে হিন্দু এবং শিখেরা সংখ্যাগুরু, তাদের দায়িত্ব নিতে হবে সকলকে রক্ষা করার। বাপু আপনার কষ্ট বাড়বে। একটু বাইরে বেরিয়ে কি দেখো, কত মানুষ প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ প্রচন্ড ঠান্ডায় তাদের কি ভীষণ কষ্ট। বাপু সর্দার প্যাটেল সমস্ত ব্যবস্থা নিয়েছেন, আর্মিরা কাজ করছে। আপনি প্লিজ অনশনটা তুলে নিন। আগে দাঙ্গা বন্ধ হোক। বাপু, আপনি কিছুদিন আগেই কলকাতায় অনশনে ছিলেন, আবার এখন অনশন। এত ধকল সইবে না বাপু আপনার শরীরে। পারবে। ভারতবর্ষের হাজার হাজার মানুষ তো একবেলা না খেয়েও বেঁচে আছে। বেশ, এই দাঙ্গা লুট বন্ধ করার জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা নেবার ভারত সরকার সব নেবে। কিন্তু বাপু, যে কথাটা বলতে এসছি আর কি, মানে এখন থেকে বিজ্ঞানের প্রার্থনা সভায় আপনার সিকিউরিটি বাড়াতে হবে। এই দেখুন, এই সিকিউরিটি করে এবার আমার দিল্লির ভাঙ্গি বস্তিতে থাকা হলো না। আপনারা কি আমার প্রার্থনা সভাটাও বন্ধ করবেন? না, বন্ধ কেন হবে? সরকার আপনার পার্সোনাল সিকিউরিটির ব্যবস্থা করবে। দেখুন, আমার পার্সোনাল সিকিউরিটির কোনো প্রয়োজন নেই। কি করে বলি ওনাকে যে কথাটা আমি বলতে এসেছি? মানে আমার কাছে খবর আছে, মানে ইন্টেলিজেন্সের খবর, যে কিছু লোক বাপুকে গুলি করে মারার চেষ্টা করছে। কি বলছেন আপনি? যদি সত্যি তাই হয়, যদি সত্যই এমন কোন উন্মাদের বুলেটে আমাকে মরতে হয়, আমি যেন হাসতে হাসতে
সে মৃত্যুকে বরণ করে নিতে পারি, আমি যেন মৃত্যুর সময়ও হৃদয়ে ঈশ্বরের নাম স্মরণ নিতে পারি। আবার মনু, তোমরা আমাকে কথা দাও, আমার মৃত্যুর পর তোমরা কিন্তু চোখে জল ফেলবে না। এসব আপনি কি বলছেন বাবু? কি বলছেন আপনি? এসব বলবেন না বাবু, বলবেন না, এমন কথা বলবেন না বাবু। আমি অন্ধকারে বাঁচতে চাই না। সারা দেশে খুনোখুনি, অবিশ্বাস, পারস্পরিক দোষারোপ আমাকে যন্ত্রণা দেয়। আমি যা বলার চেষ্টা করেছি কেউ তা শোনেনি, তবু আমি জীবনের শেষ দিন পর্যন্ত তাই বলার চেষ্টা করব। আমি চাইব ভবিষ্যৎ তরুণ প্রজন্ম আবেগ আর ঘোর কাটিয়ে যেন বুদ্ধি আর যুক্তি দিয়ে পরিস্থিতির বিচার করে, মানবতার প্রতি বিশ্বাস আর নিজের প্রতি আস্থা যেন না হারায়। তারা যেন মনে রাখে, চোখের বদলে চোখ, কলজের বদলে কলজের এই ভয়ঙ্কর প্রতিহিংসা পৃথিবীকে একদিন শ্মশান করে দেবে। হিংসা নয়, অহিংসাই চিরকাল সুস্থ প্রতিবাদের ভাষা। যা পারলাম না তারা যেন তা সম্পূর্ণ করে। বৈষ্ণব জন তো তেরে কহিজ, পীর পরাই জানে রে। वैष्णव जन तो तेरे कहिए जे, पीर पराई